নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনারা হয়তো শুভেন্দু অধিকারী, বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, তার একটা বিবৃতি খেয়াল করেছেন। আমাদের ভোটার লিস্ট থেকে এই এসআইআরের দাপটে মানুষ যত বাদ পড়েছেন দফায় দফায়, তার সঙ্গে তুলনা করতে গিয়ে শুভেন্দু অধিকারী ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের তুলনা টেনে এনেছেন। প্রথম দফায় যখন ৬০ লক্ষ মানুষের ভোট ডিলিটেড হয়েছিল, সেটা নিয়ে বিতর্ক কম ছিল। তার কারণ হচ্ছে একটাই, এর মধ্যে একটা বড় অংশ বাস্তবেই মৃত এবং স্থানান্তরিত, স্থায়ীভাবে স্থানান্তরিত। যদিও সেখানেও প্রায় ২০ লক্ষ ভোটারের বাদ দেওয়াটা যুক্তিযুক্ত কিনা সেটা নিয়ে একটা বিতর্ক ছিল। কিন্তু তার পরবর্তীকালে যে ৬৫ লক্ষ মানুষ বা ৬০ লক্ষ মানুষকে এডুকেটেড দেখানো হলো, অর্থাৎ বিচারাধীন, এবং তার পর দফায় দফায় যখন এখন তাদের কোট আনকোট বিচারপ্রাপ্ত তালিকা প্রকাশিত হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে প্রায় ৪০% মানুষ বাদ পড়েছেন। এবং এই বাদ পড়াটা অসঙ্গতিপূর্ণ, কারণ এডুকেটেড বা বিচারাধীন যদি হয়, সেক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার থাকে কমন সেন্সে। আমাদের যে ন্যাচারাল জাস্টিসের ধারণা আমাদের এই সংবিধানও ইমবাইবড আছে, যার বিরুদ্ধে অভিযোগ বা যিনি আসামি হিসেবে যাকে দাঁড় করানো হচ্ছে, তার সেলফ ডিফেন্সের অধিকার থাকবে। এখন মুশকিল হচ্ছে এখানে বিচার বিভাগীয় ভারপ্রাপ্ত আধিকারিকরা, তারা এই স্ক্রুটিনির কাজটা সম্পূর্ণ করেছেন এবং এক্সপার্টই তাদের ভার্ডিক্ট দিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে যাদের নাম কাটা পড়ছে বা যাদের বিচারাধীন রাখা হয়েছে, এই বিচার বা স্ক্রুটিনি চলাকালীন প্রক্রিয়ায় তাদের কোনো বক্তব্য কিন্তু শোনা হয়নি। এবং তার থেকেও বড় কথা, যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ছে, সেখানে কেন বাদ যাচ্ছেন তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা তার পাশে দেয়া নেই। ইতিমধ্যেই যাদের নাম বাদ পড়েছে এবং সংখ্যাটা বিপুল পরিমাণে, তাদের অনেকেই দাবি করতে শুরু করেছেন, এমনকি রাস্তায় নেমেও দাবি করছেন সমস্ত নথিপত্র সমেত, যে তাদের যে নথিপত্রগুলো মাননীয় নির্বাচন কর্তৃপক্ষ বলেছিলেন যে তারা গ্রাহ্য করবেন, সেগুলো থাকা সত্ত্বেও কোনো পরমাশ্চর্য কারণে তাদের নামটিও বাদ চলে গেছে। কোনো বুথে দেখা যাচ্ছে প্রায় ৮০% এডুকেটেড যারা ছিলেন, তার মধ্যে প্রায় ৮০%র নাম বাদ পড়ে গেছে। এখন কর্তারা যেটা বলছেন যে আমরা ট্রাইব্যুনাল বানিয়ে দিচ্ছি, ট্রাইব্যুনালের যারা বিচার করবেন তাদের নামধাম সব ঠিক হয়ে গেছে, খুব দ্রুত ট্রাইব্যুনাল চালু হয়ে যাবে, আপনারা ট্রাইব্যুনালে গিয়ে বাকিটা বুঝে নিন। এবং নির্বাচন কমিশনারের হুকুমনামা অনুযায়ী জনৈক স্পেশাল সেক্রেটারি হোম ডিপার্টমেন্টের তার একটি সার্কুলার দেখছিলাম, সেটা এসপি এবং পুলিশ কমিশনারদের পাঠানো হয়েছে যে আপনারা কড়া নজর রাখুন যাতে এই এসআইআরকে কেন্দ্র করে কোনো জমায়েত, বিক্ষোভ, প্রতিরোধ ইত্যাদি না হতে পারে। যা করতে হবে আইন মেনে করতে হবে। আসামের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে ওই ফরেনার্স ট্রাইব্যুনাল যেটা ওরা বানিয়েছিলেন, লক্ষ লক্ষ ডিভোটার মানুষকে বেনাগরিক করবার পর তাদের বিচারের গাজর ঝোলাতে, সেখানে প্রাথমিকভাবে একজনের মুভ করতে গিয়ে ২০,০০০, ৩০,০০০ টাকা করে খরচ হয়ে গিয়েছিল। এখন এবার এই লক্ষ লক্ষ মানুষ যারা কোট আনকোট এডুকেটেড ছিলেন, তো অ্যাডজুডিকেশনের কি বিচার হলো, কেন হলো, এখনো পরিষ্কার না। কিন্তু এটা পরিষ্কার যে প্রায় ৪০% ভোটার বাদ পড়ে যাচ্ছে।
আপনারা যদি সিপিআইএম এর যাদবপুরের প্রার্থী বিকাশ ভট্টাচার্যের সুপ্রিম কোর্টের সাবমিশনটা শুনে থাকেন, যিনি সিপিআইএম মহিলা কর্মী মুস্তাকা বানুর যে মূল পিটিশন, অর্থাৎ পিটিশনার নাম্বার 1 এসআইআরকে কেন্দ্র করে যতগুলো মামলা হয়েছে, যারই 3 নম্বরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দোলা সেন। এখন তার সাবমিশনটা খেয়াল করলে দেখবেন যে তিনি আইনি পদ্ধতিতে এখানে কোথায় কোথায় বড় ফাঁক থেকে যাচ্ছে সে ব্যাপারটা খুব বিশদে উপস্থিত করেছেন। আমি এই আইনি যে লড়াই তার বাইরে গিয়ে একটা জমিনি সার্চের কথা বলতে চাই। এই যে শুভেন্দু অধিকারীরা দফায় দফায় মানুষের নাম বাদ পড়ে গেছে এবং তাতে খুব উল্লাসের সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের কথা বলছেন, যেন বকরাক্ষসের ফিস্টের মহোৎসব চলছে। তাদের হিসেবটা খুব পরিষ্কার। বিধানসভায় তারা ধরে নিয়েছেন তাদের লিড যে 90টা আসনে আছে সেটা থেকে যাবে, যদিও সবসময় এরকম অঙ্কের নিয়ম কাজ করে না, কিন্তু আমি এটা যুক্তির খাতিরে ধরে নিচ্ছি। আর তারা এটাও দেখেছেন যে বেশ কিছু আসন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের ভোটের ব্যবধান জেতার বা এগিয়ে থাকার সেটা 10,000 বা তার কম, এবং এটা তারা ধরে নেন স্বাভাবিক। এই অঙ্কটার মধ্যে খুব বেশি জল নেই যে মৃত বা অনুপস্থিত ভোটারদের যে ভোটটা পড়ে বুথে, বিশেষ করে বেলা 2, 2:30, 3টের পর, সেই ভোটটা মোটামুটি জোরজার মুলুকতার, এবং অধিকাংশ ক্ষেত্রেই সেটা রাজ্যে ক্ষমতাসীন শাসক দল তার সদ্ব্যবহার করে, যদি না বিশেষ পরিস্থিতিতে অন্য কোনো পরিস্থিতির উদ্ভব হচ্ছে। এই অবধি অঙ্কে শুভেন্দু অধিকারীর কোনো ভুল ছিল না, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে এই এসআইআরকে কেন্দ্র করে যে ন্যারেটিভটা শুভেন্দু অধিকারীদের শিবির থেকে তৈরি করা হয়েছিল, যে এতে সমস্ত বেআইনি অভিবাসী মুসলমানদের নাম বাদ চলে যাবে, ঘুষপেটিয়া কোট আনকোট তাদের নাম বাদ চলে যাবে, এবং বাংলাদেশ থেকে আসা লক্ষ লক্ষ কোটি কোটি রোহিঙ্গা, যদিও গোটা পৃথিবীতে রোহিঙ্গাদের মোট জনসংখ্যা 20 লক্ষ, হাওয়েভার তাদের নাম ওই ভোটার তালিকা থেকে বাদ যাবে। এবং এই ন্যারেটিভটা তৈরি করে এখানকার হিন্দু জনতার মধ্যে তারা একটা সমর্থনের ভিত কনসলিডেট করবার চেষ্টা করেছিলেন, মেরুকরণের একটা চেষ্টা তাদের মধ্যে ছিল, এবং সেটা প্রাথমিকভাবে কিছুটা ইউফোরিয়া জেনারেট করতে পেরেছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা যদি খুব নির্মোহভাবে দেখি, আমরা যারা জাতপাত, সম্প্রদায় ইত্যাদির বাইরে মননযুক্ত সাধারণ একজন নাগরিক হিসেবে ভোট দেওয়ার কথা ভাবি, তাদের মনোগত শুভ ইচ্ছে যাই হোক না কেন, বাস্তব ছিল এটা যে হিন্দুত্বের একটা হাওয়া তারা তুলতে প্রাথমিকভাবে সমর্থ হয়েছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে যে এই হাজার হাজার পয়সা দিয়ে বা অন্যান্য প্রভাবে চালু রাখা টেলিভিশন, পয়সা দিয়ে গ্রাউন্ড স্তরে ফুড সোলজার, বিভিন্ন পোর্টাল ইত্যাদি যে প্রভাবের বলয় তৈরি করে, প্রচারের বলয় তৈরি করে, তার বাইরেও সাধারণ মানুষ তার ডে টু ডে অভিজ্ঞতা থেকে কিন্তু বোঝবার চেষ্টা করেন যে ঠিক কি ঘটতে চলেছে, বিশেষ করে যখন সেটা তাকে সরাসরি আঘাত করে। আমাদের যে রেজিমটার মধ্যে মাননীয় নরেন্দ্র মোদী, অমিত শাহরা ঠেলে দিয়েছেন, সেখানে মানুষের একটা বড় অংশ চলে যাচ্ছে একটার পর একটা লাইনে দাঁড়াতে, সে যাতে অন্য কিছু নিয়ে মাথা ঘামানোর সুযোগই না পায়, আর সন্ত্রস্ত করে রাখো। লকডাউন, নোটবন্দি, ভোটবন্দি, আধারের লিঙ্ক যোগ করো, প্যানের লিঙ্ক যোগ করো, কেআইসি দিয়ে আপডেট করো, গ্যাসের জন্য দৌড়ো, এবং তারপরে আবার ঘোষণা করে দাও যে আর একটা কোভিড লাইক সিচুয়েশন আসতে চলেছে।
তবু এই সব কিছুর পরেও মানুষ তৃণমূল স্তরে যখন দেখছেন যে আমার 2002 সালের ভোটার তালিকার নথি জমা দিয়েছি, বাপ ঠাকুরদার আমল থেকে আমরা এখানে আছি বা তারও আগে থেকে, তার দলিল দস্তাবেজ যেটুকু সম্ভব কুড়িয়ে বাড়িয়ে জোগাড় করেছি, তারপরও কোনো অজ্ঞাত কারণে আমার নামটি বাদ পড়েছে। এবং মজা যেটা আমার মূল বক্তব্য, সেটা হচ্ছে যে এই নাম বাদ পড়ার খেলাতে মূল যে ন্যারেটিভটা প্রথমে চালু করা হয়েছিল, ঘুষপেটিয়া মুসলমান, রোহিঙ্গা মুসলমান, এদের আমরা তাড়িয়ে দেব, বাকিদের কোনো চিন্তা নেই, সিএতে আপনাদের নাগরিকত্ব দিয়ে দেব। আজকে যখন এডুকেটেড তালিকা বেরোতে শুরু করেছে, সেখানে দেখা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বহুলাংশে বহু জায়গায় মতুয়ারাও বাদ পড়েছেন, নমশূদ্ররাও বাদ পড়েছেন, রাজবংশীরাও বাদ পড়েছেন। এটা আপনার সামনে মিডিয়া বা বৃহৎ মিডিয়া প্রচারে আনুক বা মানুক, বাস্তব হচ্ছে এটা। এখন দেখুন, এই উত্তর 24 পরগনা, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনার মতুয়া অধ্যুষিত 21টি আসনের মধ্যে 2021 বিধানসভা এবং 2024 লোকসভারও একই ফলাফল। প্রায় 9টি আসনে কিন্তু বিজেপি এগিয়েছিল। বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া অর্থাৎ কল্যাণী, হরিণঘাটা, বনগাঁ, বাগদা, গাইঘাটা, এই বেলটাতে কিন্তু বিজেপি এগিয়েছিল। তো এখন যা পরিস্থিতি, সেখানকার মতুয়ারা যখন দেখছেন যে তাদের পরিজনের বা পরিচিত জনের ভোটটিও কাটা গিয়েছে, বা তাদেরকে ট্রাইব্যুনালে দৌড়ানোর নিদান দেয়া হচ্ছে, অথবা যে রাজবংশীরা উত্তরবঙ্গে, মতুয়াদের মধ্যে আমাদের একটা ভুল ধারণা আছে সবাই বিজেপিকে বোধহয় জিতিয়েছিল, তা নয়। দক্ষিণ 24 পরগনার যে মতুয়া অধ্যুষিত আসনগুলো 10টি, সেখানে বিজেপি খুব একটা সুবিধা করতে পারেনি, কিন্তু বিজেপির যে আসন এসেছিল নদিয়া এবং উত্তর 24 পরগনার বেল্ট থেকে, কিন্তু রাজবংশীরা প্রায় সুইপ করেছিল বিজেপি। এখন আজকে যখন রাজবংশীদেরও নাম কাটা যাচ্ছে, তার রিপারকেশন ব্যাকফায়ার করবে না এই যিনি লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার ইত্যাদির আসর সাজিয়ে বসে থাকছেন, এই ব্যাকফায়ার করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। দ্বিতীয় আর একটা বিষয় শুভেন্দু অধিকারীদের সম্ভবত হিসেবের মধ্যে নেই, অথবা তারা জেনে শুনে করছেন, এই যে সংখ্যালঘুদের মধ্যে একটা ব্যাপক ত্রাস তৈরি করা, এই যত উগ্র হিন্দুত্ববাদী তাস খেলা হবে এবং সংখ্যালঘুদের মধ্যে ত্রাস তৈরি করা হবে, তারা ফের আবার বাঁচার জন্য খড়কুটো আঁকড়ে ধরার মতো জোড়া ফুলে ছাপ মারতে যাবেন। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এমন কোনো স্বীকৃতি ছিল না যে ওই ম্যান্ডেট দিয়ে তারা নিয়ে আসবেন, যদি না সংখ্যালঘু মানুষের ভোট এন ব্লকে তারা পেতেন। এবং কেউ আমাকে প্রশ্ন করতে পারেন যে সংখ্যালঘু যে ভালোবেসে তৃণমূলকে ভোট দেয়নি আপনাকে কে বলল? আমি তার প্রমাণ হিসেবে দুটো কথা আপনাদের আবার মনে করিয়ে দেব, যে 2021 পর 2023 যে পঞ্চায়েত ভোট হয়েছিল, সেখানে যদি সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলার ফলাফল দেখবেন তৃণমূল কংগ্রেস 47% ভোট পাচ্ছে, এটা যেমন সত্যি, তেমনই বাম এবং কংগ্রেসের প্রাপ্ত ভোটের শতাংশটা যদি একটু যোগ করেন দেখবেন সেটা 40%। মনে রাখবেন যে পঞ্চায়েত ভোটে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর এই নিরাপত্তা বলয়, তাদের দাপাদাপি কিছুই থাকে না, একদম গ্রাম স্তরে বুথ রক্ষা করে ভোট জোগাড় করতে হয়। দ্বিতীয়ত, এই সংখ্যালঘুদের দোলাচলটা যে বাস্তব, তারা যে বিকল্প খুঁজছেন তার প্রমাণ গত লোকসভা নির্বাচনে মালদায়ের যে 12টা বিধানসভা অধিক্ষেত্র, তার মধ্যে একটাতেও তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকেনি। 6টাতে জোট প্রার্থী এগিয়েছিলেন, 6টাতে বিজেপি এগিয়েছিলেন। এই তথ্যটাও আপনাদের আমি বহুবার বলেছি, এবং এটাই বলেছি যে সংখ্যালঘুরা যে বিকল্প খুঁজছেন তৃণমূল কংগ্রেসের এই শাসনটার বাইরে থেকে, তার এগুলো সূচক।
না হলে পারে সাগরদিঘি থেকে, যে সাগরদিঘি উপনির্বাচনে 2021-এর বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থী 3 নম্বর জায়গায় ছিলেন, তিনি উপনির্বাচনে 1 নম্বর জায়গায় উঠে এসে জয়ী হতে পারতেন না। ওটাও সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র ভীষণভাবে। সুতরাং এই লোকগুলোই যে 2021-এ বিজেপির যে হুঙ্কার যে আমরা এই ক্ষমতায় এসে গেলাম, কোচবিহারে ভোটের লাইনে গুলি চালিয়ে কেন্দ্রীয় বাহিনীর 5 জন সংখ্যালঘু মানুষকে মেরে দেয়া, এ সব কিছুই কাউন্টার প্রোডাক্টিভ হয়েছিল। তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে ক্ষমতায় এসেছিল এবং সংখ্যালঘু অধ্যুষিত যে অন্তত 25% সংখ্যালঘু আছে এরকম আসনের সংখ্যা আমাদের এখানে 146, 40% বা তার বেশি সংখ্যালঘু আছে তার সংখ্যা আমাদের এখানে 76। এই আসনগুলো এন ব্লক তৃণমূল কংগ্রেসের দিকে সুইচ করে গেছিল, বাম কংগ্রেস শূন্য হয়ে গেছিল। এখন শুভেন্দু অধিকারীরা যে এই খাবো খাবো খেয়ে ফেলবো সবাইকে খেয়ে নেব এই ক্যাম্পেইন গড়ে তুলছেন, তাতে ওই ধরনের একটা ব্যাকলাশ যদি ফের নতুন করে হয়, কারণ আমার ধারণা বিজেপি এই হিন্দুত্বের মেরুকরণ ঘটাতে গিয়ে যেটা করবেন, যার আশঙ্কা রয়েছে, আরও একবার সংখ্যালঘুদের তৃণমূল কংগ্রেসের দিকে ঠেলে দেওয়ার লাইন নিচ্ছেন। এবং আমি অবাক হব না যে যদি আসলে এই লাইনটা নেওয়ার মধ্যে দুই শিবিরের মধ্যে কোনো বোঝাপড়া থেকে থাকে, কারণ আলটিমেটলি সংঘ পরিবার জানে টুডে অর টুমরো তৃণমূল কংগ্রেসকে তারা গিলে নিতে পারবেন, কিন্তু মতাদর্শগতভাবে যে বিরোধ যেটা কংগ্রেস এবং বামপন্থীদের সঙ্গে রয়েছে সেটা অনপনেয় বিরোধ। সুতরাং তাদেরকে কোথাও কোনো স্পেস দেওয়া যাবে না। সুতরাং তার জন্য যা সাজানো হয় সেটা সাজাতে হবে। আমার মনে হয় এটা সেটিং তত্ত্বের বাইরেও একটা গভীর দর্শনগত তাদের কৌশল, যেটা আরএসএসের পত্রিকা স্বস্তিকাতে তারা একাধিকবার ব্যাখ্যা করেছেন। সুতরাং সামগ্রিকভাবে এসআইআরকে কেন্দ্র করে মানুষের ভোটার তালিকা থেকে নাম কাটার বেনাগরিক করবার যে প্রক্রিয়া জারি আছে, বিজেপি যে অঙ্কে মনে করছে পশ্চিমবঙ্গ দখল কেবলমাত্র সময়ের অপেক্ষা, আমার নিজের ধারণা যে পুরো প্রক্রিয়াটা কিন্তু তাদের কাছে এই নির্বাচনে অন্তত ব্যাকফায়ার করতে পারে, অথবা বিজেপি এবং সংঘ পরিবারের কেন্দ্রীয় নেতৃত্ব পুরোটা বুঝতে পেরেও কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে আপাতত পিসমিল হিসেবে তারা তাদের এই পরিকল্পনাটা কার্যকরী করবার দিকে এগিয়ে যাচ্ছেন। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। চাইলে আমাদের এই ইউটিউব আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন।